আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফের সংঘাতে পাকিস্তান আফগানিস্তান ধ্বংস, 4 পোস্ট ও 6 ট্যাঙ্ক। ইসরায়েলের আরও 4 জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস। ট্রাম্পের বন্ধুত্বের হাত এবার ইরানের সঙ্গে, নতুন চুক্তির আশা কি সত্যি? গাজার সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘ ও রেড ক্রসের। মিশরে গাজা শান্তি সম্মেলন, 2 প্রেসিডেন্টের গোপন আলাপ ফাঁস। ভারতে আই লাভ মোহাম্মদ বলায় কেন মুসলিমদের উপর দমনপীড়ন চলছে? শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি, সার্জিস আলম। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফের সংঘাতে পাকিস্তান আফগানিস্তান ধ্বংস, 4 পোস্ট ও 6 ট্যাঙ্ক। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। মঙ্গলবার রাত থেকে কুররম জেলার সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে তীব্র গোলাগুলি চলে। এতে আফগান সেনাবাহিনীর 4টি সীমান্ত পোস্ট ও 6টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তান সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, মঙ্গলবার বিকেলে কুররম সীমান্তে আফগান সেনারা এবং পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি যৌথভাবে বিনা উস্কানিতে পাকিস্তানের সেনাবাহিনীর উপর হামলা চালায়। পাল্টা জবাবে আফগানিস্তানের খোস্ট প্রদেশের শামশাদ ও নার্গসার পোস্টে বিমান ও স্থল হামলা চালায় পাকিস্তান সেনা। এতে আফগান সেনাদের ট্যাঙ্ক ধ্বংস হয় এবং টিটিপির এক শীর্ষ কমান্ডার নিহত হন। এরপর তুর্ক মানজায় ও পোলসেন পোস্টেও হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে পাকিস্তান সেনাবাহিনী। পোলসেন পোস্টের পাশে থাকা এক জঙ্গি প্রশিক্ষণ শিবিরও ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের। সংঘাতে বহু আফগান সেনা ও টিটিপি সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এক পাক সেনা কর্মকর্তা জিও নিউজকে বলেন, আমাদের আঘাতের মুখে আফগান সেনারা পোস্ট ছেড়ে পালিয়েছে। কেউ কেউ আত্মসমর্পণের ইঙ্গিত হিসেবে সাদা পতাকা তুলেছিল। এর আগে 11 অক্টোবর আফগান সেনারা পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল ও বারামচা এলাকায় হামলা চালায়। ওই সংঘাতে 200 জনের বেশি আফগান সেনা এবং 23 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর। ইসরায়েলের আরও 4 জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস। যুদ্ধবিরতির শর্ত মেনে ফিলিস্তিনের গাজায় আটক থাকা জিম্মিদের হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে এবার 4 জনের মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়েছে হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মধ্যরাতে 4 জিম্মির কফিন রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, গাজায় থাকা 28 জিম্মির মরদেহের সব ফেরত না দেওয়া পর্যন্ত উপত্যকাটিতে মানবিক সহায়তা পৌঁছানো সীমিত করা হবে। গত সোমবার ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি 20 জন জীবিত জিম্মি ও 4 জিম্মির মরদেহ ফেরত দিয়েছে। রেড ক্রস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের আটক অবস্থায় মারা যাওয়া 45 জন ফিলিস্তিনির মরদেহ গতকাল গাজায় ফেরত পাঠানো হয়েছে। গাজায় চলা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ কার্যকর করার বিষয়টি হামাস ও ইসরায়েল দুই পক্ষ মেনে নিয়েছে। এর অংশ হিসেবে গত সোমবার দুপুরের মধ্যে গাজায় থাকা অবশিষ্ট 48 জন ইসরায়েলি জিম্মির সবাইকে হস্তান্তর করার কথা ছিল। এরই মধ্যে জীবিত সব জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তবে এখনো হস্তান্তর না হওয়া 20 জিম্মির দেহাবশেষ নিয়ে হামাস ও ইসরায়েলি সরকারের উপর চাপ বাড়ছে। গতকাল এক বিবৃতিতে আইডিএফ জানায়, হামাসকে চুক্তির শর্ত পূরণ করতে হবে, সব জিম্মিকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে এবং যথাযথভাবে সমাধিস্থ করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। ট্রাম্পের বন্ধুত্বের হাত এবার ইরানের সঙ্গে, নতুন চুক্তির আশা কি সত্যি? গাজায় 2 বছর ধরে চলা ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়ার পটভূমিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য সফরে এই অঞ্চলের আরেকটি সংকটের দিকে নজর দিয়েছেন। আর তা হল তেহরান ও ওয়াশিংটন সম্পর্কের উত্তেজনা বা টানাপোড়েন। গত সোমবার ইসরায়েলি পার্লামেন্টের নেসেটে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য এক চুক্তি নিয়ে তিনি বন্ধুত্বের হাত বাড়াতে চান। বছরের মাঝামাঝি 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ট্রাম্প প্রথমবারের মতো তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোয় বোমা বর্ষণের নজির স্থাপন করেন। আমরা প্রস্তুত যখন তোমরাও প্রস্তুত হবে। এটাই হবে ইরানের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত এবং এটি ঘটবেই। তেহরানের সঙ্গে সম্ভাব্য এক চুক্তি নিয়ে বলেন ট্রাম্প। তিনি আরো বলেন, তিনি বন্ধুত্ব ও সহযোগিতার হাত খোলা রয়েছে। আমি বলছি, ইরান একটি চুক্তি করতে চায়। আমরা যদি চুক্তি করতে পারি তবে তা হবে দারুণ। তবে ট্রাম্পের এই শান্তিপূর্ণ কথাবার্তার আড়ালে তার প্রশাসন ইরানের প্রতি কঠোর অবস্থান বজায় রেখেছে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সম্পর্কের উন্নতির পথ এখনো নানা বাধায় ভরা। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের নির্বাহী সহসভাপতি ত্রিতা পার্সি বলেন, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল, সেই সময় অর্থাৎ গত জুনে তেহরানের যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। এ ঘটনা ইরানে কূটনীতির পক্ষে মানুষের অবস্থানকে দুর্বল করে দিয়েছে।
গাজার সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘ রেড ক্রসের। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় মানবিক সংকট মোকাবেলায় জরুরি সহায়তা পৌঁছাতে সব সীমান্ত খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাগুলো এই আহ্বান জানায়। জাতিসংঘ আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা মোতাবেক গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলটিতে সাহায্য পৌঁছে দিতে সীমান্ত খুলে দেওয়া অত্যন্ত জরুরি। রেড ক্রসের মুখপাত্র ক্রিস্টিয়ান কার্ডন জেনেভায় সাংবাদিকদের বলেন, গত কয়েক ঘণ্টা ধরে আইসিআরসি সহ মানবিক সংস্থাগুলো এইটাই দাবি করে আসছে যে বিপুল পরিমাণ চাহিদার কারণে সবগুলো প্রবেশপথ খোলা রাখা দরকার। জাতিসংঘের সাহায্য সংস্থা ওসিএইচ এর মুখপাত্র জেন্স লিয়ারকে আরো বলেন, সবগুলো প্রবেশপথ উন্মুক্ত থাকা দরকার, আমাদের সব সীমান্ত খোলা রাখা দরকার। তিনি জানান, কিছু সীমান্ত আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এবং গাজার অভ্যন্তরে ট্রাক চলাচলের জন্য রাস্তা পরিষ্কার করা প্রয়োজন। বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন সেখানে প্রায় 5 লাখ মানুষ বিপর্যয়কর হুমকির মুখে রয়েছে। আজ লিয়ারকে বলেন, গাজায় পাঠানোর জন্য জাতিসংঘের কাছে 1,90,000 মেট্রিক টন ত্রাণ সামগ্রী প্রস্তুত রয়েছে। গত শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় গাজার যুদ্ধবিরতি। এর অংশ হিসেবে গতকাল 20 জীবিত ও 4 মৃত জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। মিশরে গাজা শান্তি সম্মেলন, 2 প্রেসিডেন্টের গোপন আলাপ ফাঁস। মিশরের শারম আল শেখে সোমবার অনুষ্ঠিত হয় গাজা শান্তি সম্মেলন। তাতে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের নেতারা। ওই সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো উপস্থিত ছিলেন। এখানে ব্যক্তিগত একটি বিষয়ে আলাপ করেন ট্রাম্প ও প্রাবোয়ো, তবে সেটি অসাবধানতাবশত মাইক্রোফোনের রেকর্ড হয় এবং পরবর্তীতে তা ফাঁস হয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, সেখানে ছেলে এরিক ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো। সোমবার মিশরে গাজা শান্তি সম্মেলনে ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চেই তিনি এই অনুরোধ জানান, যা মাইক্রোফোনের রেকর্ডে ধরা পড়েছে। কিন্তু 2 প্রেসিডেন্টের কেউই বুঝতে পারেননি লাইভ মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে তাদের এই আলোচনা। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মাত্র ভাষণ শেষ করে মাইক্রোফোনের পাশেই দাঁড়িয়েছেন, আর তখনই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এক আবদার করে বসেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের এরিকের সঙ্গে তার বৈঠকের ব্যবস্থা করে দিতে পারবেন কিনা। ভিডিওতে দেখা যায় ট্রাম্প ও প্রাবোয়ো দুজনে কেউই তখন বুঝতে পারেননি তাদের কথা লাইভে মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে। এই ঘটনার বিষয়ে হোয়াইট হাউস কিংবা ট্রাম্প অর্গানাইজেশনের ইন্দোনেশীয় ব্যবসায়িক অংশীদার এমএনসি গ্রুপ কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। মাইক্রোফোনের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাম্প উদ্দেশ্য করে প্রাবোয়ো এক পর্যায়ে বলেন, একটি অঞ্চল নিরাপত্তার দিকে থেকে ঝুঁকিপূর্ণ। তারপর প্রশ্ন করেন, আমি কি এরিকের সঙ্গে দেখা করতে পারি? জবাবে ট্রাম্প বলেন, আমি এরিককে ফোন করতে বলবো। করব কি? সে খুব ভালো ছেলে, আমি ওকে বলবো ফোন করতে। ভারতে আই লাভ মোহাম্মদ বলায় কেন মুসলিমদের ওপর দমনপীড়ন চলছে। ভারতে 1 মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক অভিযান চালাচ্ছে পুলিশ। তারা বাড়িঘরে হানা দিয়ে মুসলিম পুরুষদের গ্রেপ্তার করেছে। অভিযান চলাকালে কারো কারো বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে। অলাভজনক সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস এর তথ্য মতে ক্ষমতাসীন বিজেপি শাসিত রাজ্যগুলোই এ পর্যন্ত কমপক্ষে 22টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে 2,500-এরও বেশি মুসলিমকে। এসব রাজ্য থেকে অন্তত 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে আই লাভ মোহাম্মদ বলা কি বেআইনি? আসলে কি ঘটছে, কোথা থেকে এবং কিভাবে এগুলো শুরু হলো? প্রাথমিকভাবে হিন্দুদের অভিযোগ ছিল প্রকাশ্য ধর্মীয় উৎসব উদযাপনে নতুন কোন উপাদান সংযোজন করা উত্তরপ্রদেশের আইনে নিষিদ্ধ। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ 2 ডজন মানুষের বিরুদ্ধে মামলা করে। কানপুরের এই ঘটনায় ভারতের মুসলিম রাজনৈতিক নেতারা ব্যাপক সমালোচনা করেন। পুলিশের ওই পদক্ষেপের বিরুদ্ধে তেলেঙ্গানা, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাবে এনসিপি, সার্জিস আলম। নেত্রকোনায় নাগরিক পার্টির সমন্বয় সভায় যোগ দিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাবে এনসিপি। আমরা মনে করছি আগামীর বাংলাদেশ উত্তরণের পথে এনসিপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে এবং আগামীতে কারা সরকার গঠন করবে এনসিপি সেক্ষেত্রে নির্ণায়কের ভূমিকায় থাকবে। সাংগঠনিক কাজে জেলা সফরের ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরের নেত্রকোনা শহরের বড় বাজার সালথি রেস্টুরেন্টে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরো বলেন, আপনারা এতদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় দেখছেন যে বিএনপি তাদের জায়গা থেকে এককভাবে কখনোই সরকার গঠন করতে পারেনি। আবার যদি দেখেন জামায়াত কখনো বড় পরিসরে জনমানুষের রাজনীতিক হয়ে তাদের প্রতিনিধিত্বও করতে পারেনি। সেই ক্ষেত্রে আমরা মনে করি এনসিপি এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে থাকবে এবং আগামীতে বিচার ও সংস্কারের যে প্রক্রিয়াগুলোর একটি ধারাবাহিকতা লাগবে, সেই ক্ষেত্রে আমরা মনে করি অন্য যে কোনো দলের চেয়ে এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।